যেখানে যুক্তির নিয়ম উল্টে যায়, যেখানে অদ্ভুতের সঙ্গে মিশে থাকে হাসি আর বিস্ময়, সেই আজব দুনিয়ার দরজা খুলে যায় এই গল্পে। বাংলা সাহিত্যের ননসেন্সের রাজা সুকুমার রায়ের অমর সৃষ্টি হজ বড় ল, যেখানে আছে কাঁকুড়ে কুমির, উদ্ভট মানুষ আর ভাবনার বাইরে চলে যাওয়া এক কল্পনার জগৎ। হাসি, ব্যঙ্গ আর বুদ্ধিদীপ্ত কৌতুকের মেলবন্ধনে শিশু কিশোর থেকে বড়দের মন জয় করা এই অনন্য গল্প নিয়ে আজকের উপস্থাপনা। চোখ বন্ধ করুন, কল্পনাকে ছেড়ে দিন। শুরু হচ্ছে হ জ ব র ল। বিজায় গরম। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের ওপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল, ম্যাও। কি আপদ! রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই। দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বেড়াল গোপ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মুশকিল, ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল। অমনি বেড়ালটা বলে উঠল, মুশকিল আবার কি, ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাক প্যাকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকব? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছ রুমাল। বেড়াল বলল, বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। আমি বললাম, চন্দ্রবিন্দু কেন? বেড়াল বলল, তাও জানো না, বলে এক চোখ বুজে ফ্যাঁচ ফ্যাঁচ করে বিশ্রী রকম হাসতে লাগল। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল, তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বেড়ালটা খুশি হয়ে বলল, হ্যাঁ, এ তো বোঝাই যাচ্ছে। চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্য স, আর রুমালের মা, হলো চশমা। কেমন হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বেড়ালটা আবার সেই রকম বিশ্রী করে হেসেওছে, তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম। তারপর বেড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, গরম লাগে তো তিব্বত গেলেই পার। আমি বললাম, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বেড়াল বলল, কেন, সে আর মুশকিল কি? আমি বললাম, কি করে যেতে হয় তুমি জানো? বেড়াল একগাল হেসে বলল, তার জানি নে, কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস, সিধে রাস্তা, সোয়া ঘন্টার পথ, গেলেই হলো। আমি বললাম, তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? শুনে বেড়ালটা কেমন গম্ভীর হয়ে গেল। তারপর মাথা নেড়ে বলল, উহু, সে আমার কর্ম নয়। আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক বলতে পারত। আমি বললাম, গেছো দাদাকে, তিনি থাকেন কোথায়? বেড়াল বলল, গেছো দাদা আবার কোথায় থাকবে, গাছেই থাকে। আমি বললাম, কোথায় তার সঙ্গে দেখা হয়? বেড়াল খুব জোরে জোরে মাথা নেড়ে বলল, সেটি হচ্ছে না, সে হবার জো নেই। আমি বললাম, কি রকম? বেড়াল বলল, সে কি রকম জানো? মনে করো, তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও, তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর। আবার সেখানে গেলে দেখবে তিনি গেলেন কাশিমবাজার। কিছুতেই দেখা হবার জো নেই। আমি বললাম, তাহলে তোমরা কি করে দেখা করো? বেড়াল বলল, সে অনেক হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছব তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, সে কিরকম হিসেব? বিড়াল বলল, সে ভারী শক্ত, দেখবে কিরকম। এই বলে সে একটা কাঠি দিয়ে লম্বা আঁচড় কেটে বলল, এই মনে করো গেছো দাদা। বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। তারপর আবার ঠিক তেমনি আঁচড় কেটে বলল, এই মনে করো তুমি। বলে ঘাড় বেঁকিয়ে চুপ করে রইল। তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনি করে খানিকক্ষণ কি ভাবে, আর একটা করে লম্বা আঁচড় কাটে, আর বলে, এই মনে করো তিব্বত, এই মনে করো গেছো বৌদি, এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এই রকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন রাগ ধরে গেল। আমি বললাম, ধুর ছাই, কি সব আবল তাবল বকছ, একটুও ভালো লাগে না। বিড়াল বলল, আচ্ছা, তাহলে আর একটু সহজ করে বলছি, চোখ বুজো। আমি যা বলবো মনে মনে তার হিসেব করো। আমি চোখ বুঝলাম। চোখ বুঝেই আছি বুঝেই আছি, বেড়ালের আর কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হলো। চোখ চেয়ে দেখি বিড়ালটা ল্যাজ খালা করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে, আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। কি আর করি,
গাছতলায় একটা পাথরের ওপর বসে পড়লাম। বুঝতেই কে যেন ভাঙা মোটা গলায় বলে উঠল, ৭ দুগুণে কত হয়? আমি ভাবলাম, এ আবার কে রে? এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় আবার সেই আওয়াজ হল, কই জবাব দিচ্ছ না যে? ৭ দুগুণে কত হয়? তখন ওপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড়কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে, আর একবার ঘাড় বেঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, ৭ দুগুণে ১৪। কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হয়নি হয়নি, ফেল। আমার ভয়ানক রাগ হল। বললাম, নিশ্চয়ই হয়েছে, ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ ৭ ২১। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে দিয়ে খানিকক্ষণ কি যেন ভাবল। তারপরে বলল, ৭ দুগুণে ১৪ নামে ৪, হাতে রইল পেন্সিল। আমি বললাম, তবে যে বলছিলে ৭ দুগুণে ১৪ হয় না, এখন কেন? কাক বলল, তুমি যখন বলেছিলে তখনও পুরো ১৪ হয়নি, তখন ছিল ১৩ টাকা ১৪ আনা ৩ পাই। আমি যদি ঠিক সময় বুঝে ধা করে ১৪ লিখে না ফেলতাম, তাহলে এতক্ষণে হয়ে যেত ১৪ টাকা ১ আনা ৯ পাই। আমি বললাম, এমন আনাড়ি কথা তো কখনো শুনিনি। ৭ দুগুণে যদি ১৪ হয়, তা সে সবসময় ১৪। ১ ঘন্টা আগে হলেও যা, ১০ দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? আমি বললাম, সময়ের দাম কীরকম? কাক বলল, এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগ্গি, এতটুকু বাজে খরচ করবার জো নেই। এই তো কদিন আগে খেটে খুঁটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল। বলে সে আবার হিসেব করতে লাগল। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় গাছের একটা ফোকর থেকে কি যেন একটা সুরুত করে পিছলিয়ে মাটিতে নামল। চেয়ে দেখি ১.৫ হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিচ্ছু নেই, আর মাথা ভরা টাক। টাকের ওপর খড়ি দিয়ে কে যেন কি সব লিখেছে। বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুঁকোতে ২-১ টান দিয়েই জিজ্ঞাসা করল, কই হিসেবটা হলো? কাক খানিক এদিক ওদিক তাকিয়ে বলল, এই হলো বলে। বুড়ো বলল, কি আশ্চর্য, ১৯ দিন পার হয়ে গেল, এখনো হিসেবটা হয়ে উঠল না। কাক ২-৪ মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষল, তারপর জিজ্ঞাসা করল, কতদিন বললে? বুড়ো বলল, ১৯। কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বলল, লাগ 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 ২০। বুড়ো বলল, ২১। কাক বলল, ২২। বুড়ো বলল, ২৩। কাক বলল, ২.৫। ঠিক যেন নিলেম ডাকছে। ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি ডাকছ না যে? আমি বললাম, খামখা ডাকতে যাব কেন? বুড়ো এতক্ষণ আমায় দেখেনি, হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বনবন করে ৮-১০ পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়াল। তারপর হুকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে এনে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগল। তারপর কোথা থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে আমার মাপ নিতে শুরু করল, আর হাঁকতে লাগল, খাড়াই ২৬ ইঞ্চি, হাতা ২৬ ইঞ্চি, আস্তিন ২৬ ইঞ্চি, ছাতি ২৬ ইঞ্চি, গলা ২৬ ইঞ্চি। আমি ভয়ানক আপত্তি করে বললাম, এ হতেই পারে না, বুকের মাপও ২৬ ইঞ্চি, গলাও ২৬ ইঞ্চি, আমি কি শুয়োর? বুড়ো বলল, বিশ্বাস না হয় দেখো। দেখলাম ফিতের লেখাটেখা সব উঠে গিয়েছে, খালি ২৬ লেখাটা একটু পড়া যাচ্ছে, তাই বুড়ো যা কিছু মাপে ২৬ ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞেস করল, ওজন কত? আমি বললাম, জানি না। বুড়ো তার ২টো আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বলল, ২.৫ সের। আমি বললাম, সে কি, পটলার ওজনই তো ২১ সের, সে আমার চাইতে ১.৫ বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল, সে তোমাদের হিসেব অন্য রকম। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন ২.৫ সের, বয়স ৩৭। আমি বললাম, ধুত, আমার বয়স হলো ৮ বছর ৩ মাস, বলে কিনা ৩৭। বুড়ো খানিকক্ষণ কি যেন ভেবে জিজ্ঞাসা করল, বাড়তি না কমতি? আমি বললাম, সে আবার কি? বুড়ো বলল, বলি বয়সটা এখন কমছে না বাড়ছে? আমি বললাম, বয়স আবার কমবে কি? বুড়ো বলল, তা নয় তো কেবলই বেড়ে চলবে নাকি? তাহলেই তো গেছি,
কোনোদিন দেখবে বয়স বাড়তে বাড়তে একেবারে ৬০, ৭০, ৮০ পার হয়ে গেছে, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। আমি বললাম, তা তো হবেই, ৮০ বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? বুড়ো বলল, তোমার যেমন বুদ্ধি, ৮০ বছর বয়স হবে কেন? ৪০ বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, তখন আর ৪১, ৪২ হয় না, ৩৯, ৩৮, ৩৭ করে বয়স নামতে থাকে। এমনি করে যখন ১০ পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠল নামলো আবার উঠল, এখন আমার বয়স হয়েছে ১৩। শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কাক বলল, তোমরা একটু আস্তে আস্তে কথা কও, আমার হিসেবটা চটপট সেরে নি। বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিসফিস করে বলতে লাগল, একটি চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নি। এই বলে তার হুঁকো দিয়ে টেকো মাথা চুলকাতে চুলকাতে চোখ বুজে ভাবতে লাগল। তারপর হঠাৎ বলে উঠল, হ্যাঁ মনে হয়েছে, শোনো। তারপর এদিকে বড় মন্ত্রী তো রাজকন্যার গুলিসুতো খেয়ে ফেলেছে, কেউ কিচ্ছু জানে না। ওদিকে রাক্ষসটা করেছে কি, ঘুমোতে ঘুমোতে হাও মাও কাও, মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে। অমনি ঢাক ঢোল সানাই কাশি, লোক লস্কর সেপাই পল্টন হৈ হৈ রই রই, মার মার কাট কাট। এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন, পক্ষীরাজ যদি হবে তাহলে ন্যাজ নেই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মোক্তার আক্কেল মক্কেল সবাই বললে, ভালো কথা, ন্যাজ কি হলো? কেউ তার জবাব দিতে পারে না, সব সুরসুর করে পালাতে লাগল। এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, বিজ্ঞাপন পেয়েছ? হ্যান্ডবিল? আমি বললাম, কই না, কিসের বিজ্ঞাপন? বলতেই কাকটা একটা কাগজের বন্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে হাতে দিল। আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে। আমি বললাম, সবটা ভালো করে বোঝা গেল না। কাক গম্ভীর হয়ে বলল, হ্যাঁ ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খরদেশ এসেছিল, তার ছিল টেকো মাথা। এই কথা বলতেই বুড়ো মাত করে তেড়ে উঠে বলল, দেখ, ফের যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে এক বাড়ি মেরে তোর স্লেট ফাটিয়ে দেব। কাক একটু থতমত খেয়ে কি যেন ভাবল, তারপর বলল, টেকো নয়, টেপো মাথা, যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে। বুড়ো তাতেও ঠান্ডা হল না, বসে বসে গজর করতে লাগল। তাই দেখে কাক বলল, হিসেবটা দেখবে নাকি? বুড়ো একটু নরম হয়ে বলল, হয়ে গেছে, কই দেখি। কাক অমনি, এই দেখ বলে তার স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের উপর ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়ল আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে, ও মা, ও পিসি, ও শিবুদা বলে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগল। কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, লাগলো নাকি? ৬০ ঘাট। বুড়ো অমনি কান্না থামিয়ে বলল, ৬১, ৬২। কাক বলল, ৬৫। আমি দেখলাম আবার বুঝি টাকাটাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই হিসেবটা তো দেখলে না? বুড়ো বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো, কি হিসেব হলো পড়ো দেখি। আমি স্লেটখানা তুলে দেখলাম, খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, ইয়াদি কীর্দ অত্র কাকালত নামা লিখিতম শ্রী কাক্যেশ্বর কুচকুচে কারজাঙ্গে ইমারত খেসারত দলিল দস্তাবেজ তস্য ওয়ারিসাগন মালিক দখলিকার সত্ত্বে অত্র নায়েব সেরেস্তায় দস্ত বদস্ত কায়েম মোকররি পত্তনি পাট্টা অথবা কাওলা কবুলিয়ত। সত্যতায় কি বিনা সত্যতায় মুনসেফি আদালতে কিংবা দায়রায় সোপর্দ আসামি ফরিয়াদি সাক্ষী সাবুত গয়রহ মোকদ্দমা দায়ের কিংবা আপোষ মোকম্মল ডিক্রি জারি নিলাম ইস্তেহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায়। আমার পড়া শেষ না হতেই বুড়ো বলে উঠল, এসব কি লিখেছ আবোল তাবোল? কাক বলল, ওসব লিখতে হয়, তা না হলে হিসেব টিকবে কেন? ঠিক চৌকস মতো কাজ করতে হলে গোড়ায় এসব বলে নিতে হয়। বুড়ো বলল, তা বেশ করেছ, কিন্তু আসল হিসেবটা কি হলো তা তো বললে না। কাক বলল, হ্যাঁ তাও বলা হয়েছে, ওহে শেষ দিকটা পড়ো তো। আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, ৭ দুগুণে ১৪, বয়স ২৬ ইঞ্চি, জমা ২৫০, খরচ ৩৭ বছর। কাক বলল, দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয়, জিসিএমও নয়, সুতরাং হয় এটা ত্রৈরাশিকের অঙ্ক, না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম ২৫০টা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি ৩টে হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার, তোমরা ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও? বুড়ো বলল, আচ্ছা দাঁড়াও, তাহলে একবার জিজ্ঞেস করে নি। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগল, ওরে বুধো, বুধো রে।
খানিক পরে মনে হলো কে যেন গাছের ভিতর থেকে রেগে বলে উঠল, কেন ডাকছিস? বুড়ো বলল, কাক্যেশ্বর কি বলছে শোন। আবার সেই রকম আওয়াজ হলো, কি বলছে? বুড়ো বলল, বলছে ত্রৈরাসিক না ভগ্নাংশ। তেড়ে উত্তর হলো, কাকে ভগ্নাংশ বলছে, তোকে না আমাকে? বুড়ো বলল, তা নয়, বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাসিক? একটুক্ষণ পরে জবাব শোনা গেল, আচ্ছা ত্রৈরাসিকে দিতে বল। বুড়ো গম্ভীরভাবে খানিকক্ষণ দাড়ি হাতড়াল, তারপর মাথা নেড়ে বলল, বুধটার যেমন বুদ্ধি, ত্রৈরাশিকে দিতে বলবো কেন? ভগ্নাংশটা খারাপ হলো কিসে? না হে কাক্যেশ্বর, তুমি ভগ্নাংশই দাও। কাক বলল, তাহলে 2.5 সেরের গোটা সের দুটো বাদ দিলে রইল ভগ্নাংশ আধ সের। তোমার হিসেব হলো আধ সের। আধ সের হিসেবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। বুড়ো বলল, আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল। এই নাও তোমার স্লেট, আর এই নাও তোমার পয়সা 6টা। পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি। সে টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগল। বুড়ো অমনি আবার তেড়ে উঠল, ফের টাক বলছিস, দাঁড়া। ওরে বুধো রে, শিগগিরায়, আবার টাক বলছে। বলতে না বলতেই গাছের ফোকর থেকে মস্ত একটা পোটলা মতন কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল। চেয়ে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বোচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুটছে। বুড়োটা দেখতে অবিকল ওই হুকোওয়ালা বুড়োর মতো। হুকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে, না সে নিজেই বোচকার উপর চড়ে বসে, ওঠ বলছি, শিগগির ওঠ বলে ধাই করে তাকে হুকো দিয়ে মারতে লাগল। কাক আমার দিকে চোখ মুটকিয়ে বলল, ব্যাপারটা বুঝতে পারছ না? উধোর বোঝা বুধোর ঘাড়ে, এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এখনও আর বোঝা ছাড়তে চাইবে কেন? এই নিয়ে রোজ মারামারি হয়। এই কথা বলতে বলতেই চেয়ে দেখি বুধো তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়েই সে পোটলা উঁচিয়ে দাঁত কড়মড় করে বলল, তবে রে স্টুপিড উধো আস্তিন গুটিয়ে হুঁকো বাগিয়ে হুঙ্কার দিয়ে উঠল, তবে রে লক্ষ্মীছাড়া বুধো। কাক বলল, লেগে যা নারদ। অমনি ঝটাপট খটাপট দমাদম ধপাধাপ। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উধো চিৎপাত শুয়ে হাঁপাচ্ছে, আর বুধো ছটপট করে টাকে হাত বোলোচ্ছে। বুধো কান্না শুরু করল, ওরে ভাই উধো রে, তুই এখন কোথায় গেলি রে? উধো কাঁদতে লাগল, ওরে হায় হায়, আমাদের কি হলো রে? তারপর দুজনে উঠে খুব খানিক গলা জড়িয়ে কেঁদে আর খুব খানিক কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল। আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক, এমন সময় শুনি পাশেই একটা ঝোপের মধ্যে কী রকম শব্দ হচ্ছে, যেন কেউ হাসতে হাসতে আর কিছুতেই হাসি সামলাতে পারছে না। উঁকি মেরে দেখি একটা জন্তু, মানুষ না বাঁদর, প্যাঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুঁড়ে হাসছে আর বলছে, এই গেল, নাড়ি ভুড়ি সব ফেটে গেল। হঠাৎ আমায় দেখে সে একটু থতমতো খেয়ে উঠে বলল, ভাগ্যিস তুমি এসে পড়লে, তা না হলে আরেকটু হলেই হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল। আমি বললাম, তুমি এমন সাংঘাতিক রকম হাসছ কেন? জন্তুটা বলল, কেন হাসছি শুনবে? মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো, আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়ত, আর ডাঙার মাটি সব ঘুলিয়ে প্যাচে কাদা হয়ে যেত, আর লোকগুলো সব তার মধ্যে ধপাধপ আছাড় খেয়ে পড়ত, তাহলে হ হ হ হ হ হ হ হ, এই বলে সে আবার হাসতে হাসতে লটিয়ে পড়ল। আমি বললাম, কি আশ্চর্য, এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছ? সে আবার হাসি থামিয়ে বলল, না, শুধু এর জন্য নয়, মনে করো একজন লোক টিকটিকি পোষে, রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয়। একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে। হ হ হ হ হ হ হ। জন্তুটার রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? তোমার নাম কি? সে খানিকক্ষণ ভেবে বলল, আমার নাম হিজিবিজিবিজ। আমার নাম হিজিবিজিবিজ, আমার ভাইয়ের নাম হিজিবিজিবিজ, আমার বাবার নাম হিজিবিজিবিজ। আমি বললাম, তার চেয়ে সোজা বললেই হয় তোমার গুষ্টিশুদ্ধ সলাই হিজিবিজিবিজ। সে আবার খানিক ভেবে বলল, তা তো নয়, আমার মামার নাম তকাই, আমার মামার নাম তকাই, আমার খুড়োর নাম তকাই, আমার মেশোর নাম তকাই, আমার শ্বশুরের নাম তকাই। আমি ধমক দিয়ে বললাম, সত্যি বলছ না বানিয়ে? জন্তুটা কেমন থতমত খেয়ে বলল, না, আমার শ্বশুরের নাম বিস্কুট। আমার ভয়ানক রাগ হল। তেড়ে বললাম, একটা কথাও বিশ্বাস করি না। অমনি কথা নেই বার্তা নেই, ঝোপের আড়াল থেকে মস্ত একটা দাড়িওয়ালা ছাগল হঠাৎ উঁকি মেরে জিজ্ঞাসা করল, আমার কথা হচ্ছে বুঝি?
আমি বলতে যাচ্ছিলাম না, কিন্তু কিছু না বলতেই সে তরতর করে বলে যেতে লাগল। তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তাই আমি একটা বক্তৃতা দিতে চাই। তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায়। এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করল। হে বালকবৃন্দ এবং স্নেহের হিজিবিজি বীজ, আমার গলায় ঝোলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, BA খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার ব্যাকরণ করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ, আর সিং তো দেখতেই পাচ্ছ। ইংরেজিতে লিখার সময় লিখি BA, অর্থাৎ ব্যয়। কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি, তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা অত্যন্ত অন্যায়। এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়। এটা এক্কেবারে সম্পূর্ণ মিথ্যা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতো কিচ্ছু নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা, কিংবা নারকেলের ছোবড়া, কিংবা খবরের কাগজ, কিংবা সন্দেশের মতো ভালো ভালো অনেক মাসিক পত্রিকা। কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না। আমরা কচিত কখনো লেপ কিংবা তোষক বালি সেসব একটু আধটু খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই, তারা ভয়ানক মিথ্যেবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে, তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখি, যেমন পেন্সিল, রবার, কিংবা বোতলের ছিতি, কিংবা শুকনো জুতো, কিংবা ক্যাম্বিসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুরদাদা একবার ফুর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করেছিলেন। কিন্তু তা বলে ছুরি, কাঁচি কিংবা শিশি বোতল এসব আমরা কোনোদিন খাই না। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব নেহাত ছোটখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একবার একটা আস্ত বার সোপ খেয়ে ফেলেছিল বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যয় ব্যয় করে ভয়ানক কাঁদতে লাগল। তাতে বুঝতে পারলাম যে ভাইটির অকাল মৃত্যু হয়েছে। হিজিবিজবিজটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল, হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাউমাউ করে ধর্মড়িয়ে উঠে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার, কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনি হাত পা ছুঁড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে। আমি বললাম, এর মধ্যে আবার হাসবার কি হলো? সে বলল, সেই একজন লোক ছিল, সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকাত যে সবাই তার ওপর চটা ছিল। একদিন তাদের বাড়ি বাজ পড়েছে, আর অমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে। হো 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 হো। আমি বললাম, যত সব বাজে পাথা। এই বলে যেই ফিরতে গেছি, অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমার গা জ্বলে গেল। আমায় ফিরতে দেখেই সে আবদার করে আহ্লাদির মতো ঘাড় বাঁকিয়ে দুহাত নেড়ে বলতে লাগল, না ভাই না ভাই, এখন আমায় গাইতে বলো না, সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না। আমি বললাম, কি আপদ, কে তোমায় গাইতে বলছে? লোকটা এমন বেহায়া, সে তবুও আমার কানের কাছে ঘ্যাকখ্যান করতে লাগল। রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে? আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি, রাগ করবার দরকার কি ভাই? আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজিবিজবিজটা একসঙ্গে চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান হোক গান হোক। অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত 2 তাড়া গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে নিয়ে গুষণ করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। ওই একটিমাত্র পদ সে একবার গাইল, দুবার গাইল, 5 বার 10 বার গাইল। আমি বললাম, এ তো ভারী উৎপাত দেখছি, গানের কি আর কোনো পদ নেই? ন্যাড়া বলল, হ্যাঁ আছে, কিন্তু সেটা অন্য একটা গান। সেটা হচ্ছে, অলিগলি চলি রাম, ফুটপাথে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। সে গান আজকাল আমি গাই না। আরেকটা গান আছে, নাইনিতালের নতুন আলু। সেটা খুব নরল সুরে গাইতে হয়, সেটাও আজকাল গাইতে পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান। এই বলে সে গান ধরল, মিশি পাখা শিখি পাখা আকাশের কানে কানে, শিশি বোতল ছিপি ঢাকা সরু সরু গানে গানে, আলো ভোলা বাঁকা আলো আধো আধো কত দূরে, সরু মোটা সাদা কালো ছল ছল ছায়া সুরে। আমি বললাম, এ আবার গান হলো নাকি? এর তো মাথামুন্ডু কোনো মানেই হয় না। হিজিবিজবি বলল, হ্যাঁ গানটা ভারী শক্ত। ছাগল বলল, শক্ত আবার কোথায়? ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকল, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না। ন্যাড়াটা খুব অভিমান করে বলল, তা তোমরা সহজ গান শুনতে চাও তো সে কথা বললেই হয়, অত কথা শোনাবার দরকার কি? আমি কি আর সহজ গান গাইতে পারি না? এই বলে সে গান ধরল, বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আমি বললাম, মজারু বলে কোনো কথা হয় না। ন্যাড়া বলল, কেন হবে না, আলবৎ হয়।
সজারু, কাঙ্গারু, দেবদারু সব হতে পারে, মজারও কেন হবে না? ছাগল বলল, ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় পরে দেখা যাবে। অমনি আবার গান শুরু হলো। বাদুড় বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে এথায় চামচিকে আর পেচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা। কাব্যে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি। ছুটবে ছুঁচো লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন ছিম্বি ছ্যাঙা চপাটি। আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু সামলে গেলাম। গান চলতে লাগল। সজারু কয়, ঝোপের মাঝে এখুনি গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখুনি। জেনে রাখুন প্যাঁচা এবং প্যাঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি, খ্যাংরা খোঁচা করব তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তাদের বুঝিয়ে। বাদুড় বলে, প্যাঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমার এসব খুতুমি। ঘুমোয় কি কেউ এমন ভূষো আধারে, গিন্নি তোমার হোতকা এবং হাদারে। তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটে, চিমনি চাটা ভোপসা মুখে ভ্যাপাটে। গানটা আরও চলত কিনা জানি না, কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল। তাকিয়ে দেখি আমার আশেপাশে চারদিকে ভিড় জমে গিয়েছে। একটা সজারু এগিয়ে এসে ফোঁত করে কাঁদছে, আর একটা সামলা পড়া কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়চ্ছে, আর ফিসফিস করে বলছে, কেঁদো না, সব ঠিক করে দিচ্ছি। হঠাৎ একটা তকমা আটা পাগুড়ি বাঁধা কোলাব্যাং রু লুচিয়ে চিৎকার করে বলে উঠল, মানহানির মোকদ্দমা। অমনি কোথেকে একটা কালো ঝোল্লা পড়া হুতম প্যাঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের উপর বসেই চোখ বুজে ঢুলতে লাগল। আর একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাখা দিয়ে তাকে বাতাস করতে লাগল। প্যাঁচা একবার ঘোলা ঘোলা চোখ করে চারদিকে তাকিয়েই তক্ষুনি আবার চোখ বুজে বলল, নালিশ বাতলাও। বলতেই কুমিরটা অনেক কষ্টে কাদো কাদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিচিয়ে ৫-৬ ফোঁটা জল বার করে ফেলল। তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগল, ধর্মাভাতার হুজুর, এটা মানহানির মকদ্দমা, সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু, কচু অতি উপাদেয় জিনিস। কচু অনেক প্রকার, যথা মান কচু, ওল কচু, কান্দা কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু গলে, সুতরাং বিষয়টা একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। এইটুকু বলতেই একটা শেয়াল সামলা মাথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল, হুজুর, কচু অতি অসার জিনিস। কচু খেলে গলা কুটকুট করে। কচু পোড়া খাও বললে মানুষে চটে যায়। কচু খায় কারা? কচু খায় শুয়োর আর সজারু। ওয়াট্থু! সজারুটা আবার ফ্যাত করে কাঁদতে যাচ্ছিল, কিন্তু কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞাসা করল, দলিলপত্র সাক্ষী সাবুত কিছু আছে? সজারু ন্যাড়ারকিতে তাকিয়ে বলল, ওই তো, ওর হাতে সব দলিল রয়েছে। বলতেই কুমিরটা ন্যাড়ার কাছ থেকে একতারা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে লাগল। একের পিঠে দুই, চৌকি চেপে শুই, পোটলা বেঁধে থুই, গোলাপ চাপা জুই, ইলিশ মাগুর রুই, হিন্টে পালং পুই, সানানো ভুই, গোবর জলে ধুই, কাদিস কেন তুই? সজারু বলল, আহা, ওটা কেন, ওটা তো নয়। কুমির বলল, তাই নাকি? আচ্ছা দাঁড়াও। এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগল। চাঁদনি রাতের পেতনি পিসি সজনে তলায় খোঁজ নারে, থ্যাতলা মাথা হ্যাংলা শেথা হাড় কচাকচ ভোজ মারে, মান্দা গাছের আল্লা পড়া নাক ঝোলানো শাঁকচুনি, মাকির নেড়ে হাঁকড়ে বলে আমায় তো কেউ ডাকছনি, মুন্ডু ঝোলা উল্টো বুড়ি ঝুলছে দেখ চুল খুলে, বলছে দুলে মিন সেগুলোর মাংস খাবো তুল তুলে। সজারু বলল, ধুর ছাই, কি যে পড়ছে তার নেই ঠিক। কুমির বলল, তাহলে কোনটা? এইটা? দই দম্বল টেকো অম্বল, কাঁথা কম্বল করে সম্বল বোকা ভম্বল, এটাও নয়? আচ্ছা দাঁড়াও দেখছি। নিঝুম নিশুত রাতে একা শুয়ে তেতলাতে, খালি খালি খিদে পায় কেন রে? কি বললে? ওসব নয়? তোমার গিন্নির নামে কবিতা? তা সে কথাটা আগে বললেই হতো। এই তো, রামভজনীর গিন্নিটা, বাপরে যেন সিংহিটা, বাসন নাড়ে ঝনার্জন, কাপড় কাচে দমদম, এটাও মিলছে না? তাহলে নিশ্চয়ই এটা। খুসতুসে কাশি ঘুঘুসে জ্বর, ফুসফুসে ছেদা বুড়ো তুই মর, মান্ত্রাতে ব্যথা পাঁচ রাতে বাত, আজ রাতে বুড়ো হবি কুপোকাত। সজারুটা ভয়ানক কাঁদতে লাগল। হায় হায়, আমার পয়সাগুলো সব জলে গেল। কোথাকার এক আহামাক উকিল, দলিল দিলে খুঁজে পায় না। ন্যাড়াটা এতক্ষণ আড়ষ্ট হয়েছিল, সে হঠাৎ বলে উঠল, কোনটা শুনতে চাও? সেই যে বাদুড় বলে, ওরে ও ভাই সজারু, সেইটে?
সজারু ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সেইটে। অমনি শেয়াল আবার তেড়ে উঠল, বাদুর কি বলে? হুজুর, তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। কোলাব্যাং গলা ফুলিয়ে হেঁকে বলল, বাদুর গোপাল হাজির। সবাই এদিক ওদিক তাকিয়ে দেখল কোথাও বাদুর নেই। তখন শেয়াল বলল, তাহলে হুজুর, ওদের সকলের ফাঁসির হুকুম হোক। কুমির বলল, তা কেন, আমরা এখন আপিল করব। প্যাঁচা চোখ বুজে বলল, আপিল চলুক, সাক্ষী আনো। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজিবিজিবিকে জিজ্ঞাসা করল, সাক্ষী দিবি? 4 আনা পয়সা পাবি। পয়সার নামে হিজিবিজিবি তড়াক করে সাক্ষী দিতে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। শেয়াল বলল, হাসছ কেন? হিজিবিজিবি বলল, একজনকে শিখিয়ে দিয়েছিল তুই সাক্ষী দিবি যে বইটার সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া আর মাথার ওপর লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞাসা করেছে তুমি আসামিকে চেনো, অমনি সে বলে উঠেছে, আজ্ঞে হ্যাঁ, সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার ওপর লাল কালির ছাপ, হো 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 হো। শিয়াল জিজ্ঞাসা করল, তুমি সজারুকে চেনো? হিজিবিজিবি বলল, হ্যাঁ, সজারু চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে আর গায়ে লম্বা কাঁটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিবির মতো, তারা ছাগল টাগল ধরে খায়। বলতেই ব্যাকরণ সিং ব্যাঁ ব্যাঁ করে ভয়ানক কেঁদে উঠল। আমি বললাম, আবার কি হলো? ছাগল বলল, আমার সেজো মামার আধখানা কুমিরে খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গেল। আমি বললাম, গেল তো গেল, আপদ গেল, তুমি এখন চুপ করো। শিয়াল জিজ্ঞাসা করল, তুমি মোকদ্দমার কিছু জানো? হিজিবিজিবি বলল, তার জানি নে, একজন নালিশ করে, তার একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে নিয়ে আসে, তাকে বলে আসামি, তারও একজন উকিল থাকে। এক দিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমোয়। প্যাঁচা বলল, কখনো আমি ঘুমোচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে, তাই চোখ বুজে আছি। হিজিবিজি বলল, আরও অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম। বলেই সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগল। শিয়াল বলল, আবার কি হলো? হিজিবিজি বলল, একজনের মাথার ব্যারাম ছিল, সে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমৃষ্যকারিতা, আর ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমতিত্ব, তার গাঁড়ুর নাম ছিল পরম কল্যাণ বরেশু। কিন্তু যেই বাড়ির নাম দিয়েছে কিংকর্তব্য বিমূঢ়, অমনি ভূমিকম্প হয়ে বাড়িটারি সব পড়ে গিয়েছে। হো 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 হো। শিয়াল বলল, বটে, তোমার নাম কি শুনি? সে বলল, এখন আমার নাম হিজিবিজি। শিয়াল বলল, নামের আবার এখন তখন কি? হিজিবিজি বলল, তাও জানো না? সকালে আমার নাম আলু নারকোল, আবার আরেকটু বিকেল হলেই আমার নাম হয়ে যাবে রামতাড়ু। শিয়াল বলল, নিবাস কোথায়? হিজিবিজি বলল, কার কথা বলছ? শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। অমনি ভিড়ের মধ্যে থেকে উদো আর বুধো একসঙ্গে চেঁচিয়ে উঠল, তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে। উদো বলল, দেশে গেলেই লোকেরা সব হুস করে মরে যায়। বুধো বলল, হাবুলের কাক যেই দেশে গেল অমনি শুনি সে মরে গিয়েছে। শেয়াল বলল, আহ, সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। শুনে উদো বুধোকে বলল, ফের যদি সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলব। বুধো বলল, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে এক্কেবারে পোটলা পেটা করে দেব। শেয়াল বলল, হুজুর, এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনে কুমির রেগে ল্যাজ আছড়িয়ে বলল, কে বলল মূল্য নেই? দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে। বলেই সে তক্ষুনি ঠক ঠক করে 16টা পয়সা গুনে হিজিবিজির হাতে দিয়ে দিল। অমনি কে যেন ওপর থেকে বলে উঠল, 1 নং সাক্ষী, নগদ হিসাব, মূল্য 4 আনা। চেয়ে দেখলাম কাকেশ্বর বসে বসে হিসাব লিখছে। শিয়াল আবার জিজ্ঞাসা করল, তুমি এ বিষয়ে আর কিছু জানো? হিজিবিজি খানিক ভেবে বলল, শেয়ালের বিষয়ে একটা গান আছে, সেইটা জানি। শেয়াল বলল, কি গান শুনি? হিজিবিজি সুর করে বলতে লাগল, আয় আয় আয়, শেয়ালে বেগুন খায়, তারা তেল আর নুন কোথায় পায়? বলতেই শেয়াল ভয়ানক ব্যস্ত হয়ে উঠল। থাক, সে অন্য শেয়ালের কথা, তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেবার ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে।
কেউ কিছু জিজ্ঞাসা করবার আগেই সে বলতে আরম্ভ করল, শ্রী শ্রী ভূষণ্ডিকায় ভম, শ্রী কাক্যেশ্বর কুচকুচে, ৪১ নং গেছো বাজার, কাগেয়াপট্টি, আমরা হিসাবি ও বেহিসাবি খুচরা পাইকারি সকল প্রকার গণনার কার্য। শেয়াল বলল, বাজে কথা বলো না, যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। কি নাম তোমার? কাক বলল, কি আপদ, তাই তো বলছিলাম, শ্রী কাক্যেশ্বর কুচকুচে। শিয়াল বলল, নিবাস কোথায়? কাক বলল, বললাম যে কাগেয়াপট্টি। শিয়াল বলল, সে এখান থেকে কত দূর? কাক বলল, তা বলা ভারী শক্ত, ঘণ্টা হিসাবে 4 আনা, মাইল হিসাবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। শেয়াল বলল, আর বিদ্যে জাহির করতে হবে না, জিজ্ঞাসা করি তোমার বাড়ি যাবার পথটা চেনো তো? কাক বলল, তার চিনি নেকে, এই তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে। শেয়াল বলল, এ পথ কত দূর গিয়েছে? কাক বলল, পথ আবার যাবে কোথায়, যেখানকার পথ সেখানেই আছে, পথ কি আবার এদিক ওদিক চলে বেড়ায়, না দার্জিলিংয়ে হাওয়া ছেতে যায়? শেয়াল বলল, তুমি তো ভারী বেয়াদব হে, বলি সাক্ষী দিতে এসেছ, মোকদ্দমার কিছু কি জানো? কাক বলল, খুব যা হোক, এতক্ষণ বসে বসে হিসাব করল কে? যা কিছু জানতে চাও আমার কাছে পাবে। এই তো প্রথমেই মান কাকে বলে? মান মানে কচুরি। কচুরি 4 প্রকার, হিঙে কচুরি, খাস্তা কচুরি, নিমকি কচুরি আর জিবে গজা। খেলে কি হয়? খেলে শেয়ালদের গলা কুটকুট করে, কিন্তু কাগেদের করে না। তারপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা, সে আসামে থাকত, তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালা জ্বর। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত, শেয়ালকে বলতো তেলচোরা, কুমিরকে বলতো অষ্টাবৃক্ষ, প্যাঁচাকে বলতো বিভীষণ। বলতেই বিচার সভায় একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল। কুমির হঠাৎ ক্ষেপে টপ করে কোলা ব্যাংকে খেয়ে ফেলল। তাই দেখে ছুঁচোটা কিঁচি করে ভয়ানক চেঁচাতে লাগল। শেয়াল একটা ছাতা দিয়ে হুস হুস করে কাক্যেশ্বরকে তাড়াতে লাগল। প্যাঁচা গম্ভীর হয়ে বলল, সবাই চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। এই বলেই সে একটা কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করল, যা বলছে লিখে নাও, মানহানির মোকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি সজারু, আসামি। দাঁড়াও, আসামি কই? তখন সবাই বলল, এই যা, আসামি তো কেউ নেই। তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়াটা বোকা, সে ভাবল আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করল না। হুকুম হলো, ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত, এমন সময় ছাগলটা হঠাৎ করণ সিং বলে পিছন থেকে তেড়ে এসে আমায় টু মারল। তারপরেই আমার কান কামড়ে দিল। অমনি চারদিকে কীরকম সব ঘুলিয়ে যেতে লাগল। ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটায় ঠিক মেজমামার মতো হয়ে গেল। তখন ঠাউর করে দেখলাম মেজমামা আমার কান ধরে বলছেন, ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমানো হচ্ছে? আমি তো অবাক। প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই, আর একটা বেড়াল বেড়ার ওপর বসে বসে গোঁফে তা দিচ্ছিল, হঠাৎ আমায় দেখতে পেয়েই খস করে নেমে পালিয়ে গেল। আর ঠিক সেই সময় বাগানের পিছন থেকে একটা ছাগল ব্যাঁ করে ডেকে উঠল। আমি বড় মামার কাছে এসব কথা বলেছিলাম, কিন্তু বড় মামা বললেন, যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। মানুষের বয়স হলে এমন হোঁতকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের কিনা এখনো বয়স বেশি হয়নি, তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম।